ঠিক আছে। এর মধ্যে যদি ইউনিভার্সিটি কোনো ডিসিশন চেঞ্জ না করে সেটাও করতে পারে, দ্যাট আই ডোন্ট নো, বাট এখন যা আছে এটাই ইয়ে। ওকে, উইল স্টার্ট। আশা করছি সবাই স্লাইড দেখতে পাচ্ছ এবং আমার গলা শুনতে পাচ্ছ। তো টেলোমেয়ার, রাইট? টেলোমেয়ার আজকে আমাদের পড়ার বিষয়। আমরা একটু দেখে প্রথমে একটু ডিসকাস করে নিই যে জিনিসটা কি। কারোর কোনো আইডিয়া আছে হোয়াট ইজ আ টেলোমেয়ার? হ্যাঁ, নো আইডিয়া। প্রিয়াঙ্ক, কার একটা বাড়ি থেকে কোনো একটা বাচ্চার গলা শোনা গেল। হ্যাঁ, হ্যাঁ বলো। ক্রোমোজোমের শেষে যে গোলাকার স্থিত অংশ থাকে ওইটাকে টেলোমার বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। আর কিছু? সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোজোমের শেষে থাকে, হ্যাঁ, সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোজোমের ক্রোমোজোমের শেষে শেষে থাকে বা থাকে প্রান্তে থাকে তাহলে সেটাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে, তাই তো? হ্যাঁ, টেলিস। হ্যাঁ। তো সেটা তো হ্যাঁ, একটা ডিফারেন্ট কিছু, কিন্তু তুমি যেটা প্রথমে বললে দ্যাটস অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, ক্রোমোজোমের শেষে যে গোলাপ। তোমার বাড়িতে কি বাচ্চা আছে? হ্যালো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ ইউ আর স্যার। অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, তুমি মিউট করে দাও। ওকে, মিউট করে দাও। অ্যাবসলিউটলি একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। লেট আস সি হোয়াট ইজ দিস টেলোমিয়ার, একটু আমরা দেখে নিই। এই যে, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্রোমোজোম, ক্রোমোজোমের শেষে এইরকম কিছু রিপিটেটিভ ডিএনএ থাকে। হ্যাঁ, রিপিটেটিভ ডিএনএ মানে একটা সার্টেন সিকোয়েন্স, সেটা রিপিট হয়েই চলেছে, রিপিট হয়েই চলেছে, রিপিট হয়েই চলেছে। তো এই ধরনের কোন জিনিসকে বলা, এই যে যেটা ক্রোমোজোমের এন্ডে থাকে, তো সেই পার্টিকুলার রিজিয়নটাকে বলা হয় গিয়ে হচ্ছে টেলোমিয়ার। Okay, so it's a repetitive sequence of DNA that is present at the end of the chromosome. But this is highly, highly significant. মানে আমরা যদি ক্রোমোজোমের এন্ডটা দেখতে চাই বা টিপটা দেখতে চাই, শুরু বা শেষের অংশটা দেখতে চাই, ঠিক আছে? তো আমরা we expect to see some genes or some gene regulatory sequences, but we don't see that. আমরা কিন্তু সেটা দেখি না। আমরা কি দেখি? আমরা হচ্ছে টি টি এ জি জি জি, আবার বলছি, এই যে টি টি এ জি জি জি, এই সিকোয়েন্সটা রিপিট হচ্ছে, হয়েই চলেছে, হয়েই চলেছে, মেবি 100 বার কিংবা 1000 বার অবধি রিপিট হয়ে চলেছে। ওকে, দ্যাট ইজ সামথিং উই সি। আমরা যদি নিজেদের ক্রোমোজোম, ধরো ইউ হ্যাভ আইসোলেটেড ইউর ক্রোমোজোম, এবং সেটা যদি তুমি এন্ডস গুলো দেখো, ইউ সি this single sequence TTAGGG. This is repeated over and over, maybe hundreds and thousands of times. Okay, so this region at the end of the chromosome, they are known as telomeres. ঠিক আছে? এবার এগুলো একাধিক ইউক্যারিওটিক স্পিসিসে পাওয়া যায়। হ্যাঁ, মানে এরকম নয় যে এইটা শুধু আমি আমার ক্রোমোজোম বললাম বলে শুধু হিউম্যানের মধ্যেই পাওয়া যায়। মানে যে কোনো ইউক্যারিওট, যদি তুমি মানে সিঙ্গেল সেল, একটাই সেল, ইউনিসেলুলার প্রোটিস্টের মধ্যে আমরা দেখি, হ্যাঁ, তার মধ্যেও কিন্তু ক্রোমোজোমের মধ্যে এই ধরনের তুমি টেলোমিয়ার্স পাবে। মানে ইউগ্লেনা টিউগ্লেনা বা ডাইয়াটাম ইত্যাদি, এইগুলোকেও নিয়ে যদি তুমি থাকো তাদের মধ্যেও পাবে। এদের কাজটা কি? না, এন্ডে যারা থাকে তাদের কাজ কি করে রাখে? এরা হচ্ছে এক ধরনের ক্যাপ বা এক ধরনের টুপি, যারা বাকি পুরো ক্রোমোজোমটাকে প্রোটেক্ট করে রাখে। সো দে আর দ্য ক্যাপস which protects the rest of the chromosomes. And what are they made of? They are made up of this single sequence TTAGGE, which is repeated over and over hundreds or even thousands of times. মানে 100 থেকে 1000 বার রিপিট হচ্ছে। এইবার একটা খুব ছোট্ট সমস্যা বলবো, সেটা হচ্ছে যে যেটা হয়তো তোমাদের রেপ্লিকেশন তো পড়িয়েছেন, তোমাদের তো মানালি ম্যাডামই মেনলি পড়িয়েছেন, তাহলে উনি নিশ্চয়ই পড়িয়েছেন। সেটা হচ্ছে যে দ্য এন্ড রেপ্লিকেশন প্রবলেম। এই এন্ড রেপ্লিকেশন প্রবলেম জিনিসটা কি, আমাকে কেউ বলতে পারো?
ইউ হ্যাভ এনি আইডিয়া? কারোর কোনো আইডিয়া আছে এন্ড রেপ্লিকেশন জিনিসটা কি, এন্ড রেপ্লিকেশন প্রবলেম জিনিসটা কি? দেখো, এন্ড রেপ্লিকেশন প্রবলেম মানে হচ্ছে যে বুঝতেই পারছো যে আমরা যারা ইউক্যারিওটিক অর্গানিজম, ঠিক আছে, আমাদের ক্রোমোজোম গুলো তো বেসিক্যালি লিনিয়ার ক্রোমোজোম, মানে এরকম লাইন, লম্বা লাইনের মতো। ব্যাকটেরিয়ায় কি ছিল? ব্যাকটেরিয়ায় ছিল সার্কুলার ক্রোমোজোম, এরকম গোলাকার। তাহলে একটা জিনিস যদি লিনিয়ার হয় বা লম্বা হয়, তাহলে তার একটা শুরু আছে, তার একটা শেষ আছে, ঠিক আছে? there is a beginning and there is a end. Okay, now the problem is যে তোমরা লিডিং স্ট্র্যান্ড রেপ্লিকেশন, ল্যাগিং স্ট্র্যান্ড রেপ্লিকেশন নিশ্চয়ই জানো। এইটা আমাদের পড়ার এখন বিষয়ই নয়। আমরা জানি যে আমাদের ডিএনএ পলিমারেজ যেহেতু একটা সিঙ্গেল ডিরেকশনে এক্সটেন্ড করতে পারে, দ্যাট ইজ ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম, ফলে একটা স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি সিনথেসিস হয় ডিএনএ রেপ্লিকেশনের সময়, যে স্ট্র্যান্ডটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। আরেকটা স্ট্র্যান্ড যেখানে তোমার অপোজিট ওরিয়েন্টেশনে যেটা আছে, তো সেটা ছোট 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 ফ্র্যাগমেন্টস হিসেবে সিনথেসিস হয়। সেই ছোট ছোট ফ্র্যাগমেন্টস গুলোকে বলা হয় গিয়ে হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্টস। হ্যাঁ, এবং প্রত্যেকটি ওকাজাকি ফ্র্যাগমেন্টস এর একটি নিজস্ব করে আরএনএ প্রাইমার আছে, সেখান থেকে সিনথেসিস হয়। ফাইনালি কি হয়, তো ওই যে তোমার ফ্র্যাগমেন্টস গুলো আছে, তার আরএনএ প্রাইমার্স যেগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ইট ইজ রিপ্লেসড বাই ডিএনএ। ওকে, বাট দ্য প্রবলেম ইজ ইফ ইউ গো অন লাইক দিস, ঠিক আছে, তোমার যেটা সমস্যা হবে যে তুমি কিন্তু এন্ডেড ডিএনএটাকে রেপ্লিকেট করতে পারবে না। হ্যাঁ, কিভাবে রেপ্লিকেট করবে? তোমার প্রাইমারটা কোথায় বসবে? এন্ডেড ডিএনএটা যেটা আছে সেটাকে যদি তুমি রেপ্লিকেট করতে যাও, তুমি সেটাকে রেপ্লিকেট করতে পারবে না, বিকজ where will the primer sit? The primer will fall behind this chromosome or beyond the chromosome, ঠিক আছে? তো এটা তো হতে পারবে না। সো দিস ইজ এন্ড রেপ্লিকেশন প্রবলেম। আমি আশা করছি মানালি ম্যাডাম নিশ্চয়ই তোমাদের রেপ্লিকেশন পড়ানোর সময় পড়িয়েছেন, ঠিক আছে? এইবারে এটার মানে কি হচ্ছে যে প্রত্যেক রাউন্ড রেপ্লিকেশনে, ঠিক আছে, কিছু পার্ট অফ দ্য ক্রোমোজোম এট দ্য এন্ড, ঠিক আছে, কিছু পার্ট অফ দ্য ডিএনএ এট দ্য এন্ড অফ দ্য ক্রোমোজোম গোজ আনরেপ্লিকেটেড বা আনকপিড, ঠিক আছে, আর একটা ওভারহ্যাং হিসেবে থেকে যায়। হ্যাঁ, ব্যাপারটা কি? এখানে তোমরা বলবে ওভারহ্যাংটা কি? এই দেখো, এই ছবিটা আমি যার জন্য তোমাদের দেখাচ্ছি, এইটাকে বলে গিয়ে হচ্ছে ওভারহ্যাং। একটু কার্সারটাকে ফলো করো, এটাকে বলে ওভারহ্যাং। মানে এই পোরশন আছে ডিএনএটার এন্ডে, কিন্তু অন্য স্ট্র্যান্ডে সেটার কোনো কমপ্লিমেন্টারি পোরশন নেই। হ্যাঁ, এখানেও দেখো এই পোরশনটা আছে ডিএনএটার, কিন্তু অন্য স্ট্র্যান্ডে সেটার কোনো কমপ্লিমেন্টারি পোরশন নেই। তো এই ধরনের সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ যেটার কোনো কমপ্লিমেন্টারি পোরশন নেই, as a part of continuation of a double stranded DNA, সেটাকে কিন্তু আমরা ওভারহ্যাং বলছি। তাহলে এই এন্ড রেপ্লিকেশন প্রবলেমের জন্য প্রত্যেক রাউন্ড অফ রেপ্লিকেশনের পর কি হচ্ছে না, একটা ওভারহ্যাং থেকে যাচ্ছে, বা একটা এন্ডে একটা আনকপিড ডিএনএ কিন্তু থেকে যাচ্ছে। So there is the uncopied DNA at the end of the chromosome after each round of replication. ওকে, নাও এই জিনিসটার জন্য যেহেতু কি হচ্ছে যে প্রত্যেক রাউন্ডের পর ক্রোমোজোমটা কিন্তু কিছুটা শর্ট 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 হতে থাকবে, কিছুটা ছোট 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 করে হতে থাকবে, বা সেটা কিন্তু কিছুটা সাইজ কমতে থাকবে। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবারে একটা যদি আমি দেখি যে কতটা এই যে ওভারহ্যাং এর কথাটা বলছি, হ্যাঁ, এই যে ওভারহ্যাং এর কথাটা বলছি, যে কিছুটা ফ্র্যাগমেন্ট অফ দ্য ডিএনএ that will be unreplicated and that will be single stranded without any complementary strand, এটা কত বড় হতে পারে? well, this could be substantially big. দেখো, হিউম্যান সেলের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যে আরএনএ প্রাইমারটা আছে ল্যাগিং স্ট্র্যান্ডের, মানে যেখানে ওকাজিক্যাল ফ্র্যাগমেন্ট সিনথেসিস হচ্ছে, হ্যাঁ, সেটা 70 to 100 নিউক্লিওটাইডস ক্রোমোজোমের থেকে আগে সিনথেসাইজ হতে পারে। হ্যাঁ, তো প্রত্যেক রাউন্ড অফ রেপ্লিকেশনের পর
যে ওভারহ্যাং তৈরি হচ্ছে ডিউ টু ইনকমপ্লিট রেপ্লিকেশন, ইনকমপ্লিট এন্ড রেপ্লিকেশন, সেটা কিন্তু সিগনিফিকেন্টলি লং, দ্যাট ইজ সিগনিফিকেন্টলি লং। অন দ্য আদার হ্যান্ড প্রত্যেক রাউন্ডের পর ক্রোমোজোমটা কিন্তু সিগনিফিকেন্টলি ছোট হতে হতে থাকছে, ঠিক আছে। এইবার যেটা ব্যাপার হচ্ছে যে টেলোমিয়ারের কাজটা কি, দেখো ও এন্ডে থেকে কিছুটা ও নিজে উইদার্ড হচ্ছে বা নিজে কিছুটা এই টেলোমেরিক ডিএনএ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ক্রোমোজোমের ভেতরে যে জিনগুলো আছে সেগুলোকে কিন্তু প্রোটেক্ট করতে সক্ষম হচ্ছে। আবার বলছি, ক্রোমোজোমের এন্ডে থেকে ও কিছুটা নিজে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ক্রোমোজোমের ভেতরে যে জিনগুলো আছে সেগুলোকে কিন্তু ও প্রোটেক্ট করতে সক্ষম হচ্ছে। এইবার জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমাদের কোষ বিভাজন, তোমরা ক্যান্সারের ব্যাপারে লিখেওছো, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়। ধরো একটি কোষ সে 50 বার বিভাজনে যেতে পারে, তার বেশি কিন্তু আর সে যেতে পারবে না। যদি তার বেশি সে 50 বারের জায়গায় পর পর বিভাজনে যাচ্ছে 100 বার 150 বার, তার মানে কি তখন সেটা কিন্তু ক্যান্সার সেল হয়ে গেছে। নির্দিষ্ট ক্ষেত্রে হেফলিক লিমিট বলে একটা লিমিট থাকে, এনিওয়ে ফরগেট অ্যাবাউট দোজ টার্মস। এইটুকু জেনে রেখো, একটি কোষ নির্দিষ্ট বারের জন্য কিন্তু বিভাজনে যেতে পারে, ওকে। হ্যাঁ, তা কেন না, নির্দিষ্ট বারের জন্য বিভাজনে এই জন্য যাচ্ছে যে টেলোমেয়ার থাকা কারণ এবং কিছুটা ডিএনএ রেপ্লিকেট না হওয়ার জন্য প্রত্যেক রেপ্লিকেশন সাইকেলের পর ক্রোমোজোমের সাইজটা কিছুটা করে কমছে। প্রত্যেক রেপ্লিকেশন সাইকেলের পর ক্রোমোজোমের সাইজটা কিন্তু কিছুটা করে কমতে থাকছে, ঠিক আছে। এইটা কি দরকার? এটা কিন্তু অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে যে একটি কোষ কতদিন জীবিত থাকবে, হ্যাঁ, এবং বিভাজন হওয়ার পরেও সেটা কিন্তু নির্ধারণ করবে যে প্রত্যেক জেনারেশনে তার টেলোমিয়ার কতটা ছোট হচ্ছে। একটা জায়গায় চলে এসে ও কিন্তু আর বিভাজন করতে পারবে না, এবং যার জন্য ওর কিন্তু কর্কট কোষে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে টেলোমিয়ারের সব থেকে বড় ভূমিকা, ওটা যেমনি ভেতরে জিনগুলোকে প্রোটেক্ট করে, পুরো ক্রোমোজোমকে প্রোটেক্ট করে, ওটা কিন্তু একটি কোষকে এই নির্দেশও দেয় যে কোষটির কতবার ডিভাইড করা উচিত। কিন্তু তোমরা নিশ্চয়ই এটা পড়েছো, মানালি ম্যাডাম পড়িয়েছেন, যে আমাদের কোষের মধ্যে কোনো ডিএনএ ওই রকম সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাবে থাকাটা কিন্তু খুব ডিফিকাল্ট, ঠিক আছে। এই যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ওভারহ্যাং আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো কোষের মধ্যে কোনো ডিএনএ এরকম সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাবে থাকাটা কিন্তু খুব ডিফিকাল্ট। কেন না, যে ডিএনএ রিপেয়ার সিস্টেম আছে, ঠিক আছে, তাদের মনে হবে এই যে ওভারহ্যাংটা বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএটা, এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে ড্যামেজড ডিএনএ। হ্যাঁ, তো টেলোমিয়ার কিন্তু তাহলে ড্যামেজ ডিএনএ হিসেবে হবে, এবং ডিএনএ রিপেয়ার সিস্টেম সেটাকে রিপেয়ার করার বা বার করে দেওয়ার চেষ্টা করবে। সেই জিনিসটা যাতে না হয় তার জন্য কি, দেখো টেলোমিয়ারের এই অঞ্চলটা আমরা একটু দেখবো, একটু মন দিয়ে দেখবো। এই জায়গায় কিন্তু ডিএনএটা যদিও সিঙ্গেল স্ট্র্যান্ডেড আছে, কিন্তু সে পাশের স্ট্র্যান্ডের সঙ্গে একটা মোটামুটি লুপ তৈরি করে, ঠিক আছে, করে একটা পার্শিয়াল ডাবল স্ট্র্যান্ড ক্যারেক্টার নেয়। এবং আরো যে জিনিস, কালচারটাকে ফলো করো, যদিও এন্ডে ডিএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ড আছে, এই যে দেখো লুপটা তৈরি করছে, এরকম পাশের স্ট্র্যান্ডের সঙ্গে একটা পার্শিয়াল লুপ তৈরি করছে, করে একটা টিপিক্যাল ডাবল স্ট্র্যান্ডের নেচার নিচ্ছে। এবং এই রকম জায়গায় এই যে গোল গোল গুলো দেখতে পাচ্ছ, এই গোল গোল গুলো কিছুই না, এগুলো হচ্ছে ডিফারেন্ট প্রোটিন। এই প্রোটিনস গুলো কিন্তু ওই টেলোমেরিক রিজিয়নে, টেলোমেরিক ডিএনএ কে ডিএনএ রিপেয়ার যে এনজাইমস আছে সেগুলোর প্রভাবের থেকে কিন্তু সেভ করে, ওকে। তো দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। যে আরেকবার বললাম, বুঝলাম না। অবশ্যই বলবো, ঠিক আছে। দেখো, ডিএনএ রিপেয়ার সিস্টেম যদি তোমার কোষের মধ্যে কোনো ওভারহ্যাং থাকে বা কোনো সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে, আমাদের সেলের মধ্যে তো ডিএনএ রিপেয়ার সিস্টেম আছে, সে কিন্তু এই ধরনের ওভারহ্যাংকে বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ কে কি মনে করবে, সে মনে করবে এটা হচ্ছে ড্যামেজড ডিএনএ,
যে কোনো সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, হ্যাঁ ঠিক আছে, ডিএনএ যখন একতন্ত্রী অবস্থায় থাকে, কোষের মধ্যে যদি ডিএনএ একতন্ত্রী অবস্থায় থাকে, সেটাকে কিন্তু ড্যামেজ ডিএনএ হিসেবে, যে উৎসেচকগুলো ডিএনএ কে রিপেয়ার করে সেগুলোকে ওই ডিএনএটাকে ড্যামেজ ডিএনএ হিসেবে ভাববে এবং সেগুলোকে রিপেয়ার করার চেষ্টা করবে। কিন্তু আমাদের টেলোমারিক ডিএনএ যেটা, সেটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আছে একতন্ত্রী অবস্থায়, ওভারহ্যাং হিসেবে আছে একটা নির্দিষ্ট কারণে, কারণ প্রত্যেক জেনারেশনে একটা নির্দিষ্ট অংশ রেপ্লিকেট হচ্ছে না এবং ক্রোমোজোমটা ছোট হতে থাকছে, যেটা আলটিমেটলি বলছে যে কটা জেনারেশন অবধি তোমার রেপ্লিকেশন হওয়া সম্ভব, তার থেকে বেশি হলে কিন্তু সেল ক্যান্সার সেল হয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে টেলোমিয়ার, ফলে টেলোমিয়ারিক ডিএনএটা কখনোই ড্যামেজ ডিএনএ নয়। কিন্তু উৎসেচক যেগুলো ডিএনএ রিপেয়ার করে, তাদের ধর্ম হচ্ছে যে কোনো একতন্ত্রী ডিএনএ যদি সে কোষের মধ্যে পায়, তাহলে সেটাকে সে ড্যামেজ ডিএনএ হিসেবেই নির্ধারণ করবে। এই অবস্থায় কি হচ্ছে যে যদিও একতন্ত্রী ডিএনএ আছে, কিন্তু এরকম লুপ করে যাচ্ছে। এইটা ধরো সোজা হলে একতন্ত্রী থাকতো, কিন্তু এ কি করছে, এরকম লুপ করে গিয়ে, হ্যাঁ এটাকে কি একতন্ত্রী লাগছে, এটাকে মনে হচ্ছে না যে দ্বিতন্ত্রী, এদিকে একটা তন্তু আছে এদিকে একটা আছে। তো এই যে লুপ করে গিয়ে এটা কিন্তু একটা পার্শিয়াল ডাবল স্ট্র্যান্ডেড ক্যারেক্টার নিচ্ছে। এছাড়াও এই ডিএনএ এর মধ্যে একাধিক প্রোটিন বাউন্ড অবস্থায় রয়েছে, যার জন্য কিন্তু ডিএনএ রিপেয়ার এনজাইম কাজ করতে পারে না। ওকে, so this is how we protect the telomeric DNA from the wrath of the DNA repair enzyme। ঠিক আছে, এবার এই যে রিপিট এবং ওভারহ্যাং, এটা কি হচ্ছে, যেটা বলছি যে আস্তে আস্তে টেলোমিয়ারে কিন্তু কিছুটা প্রত্যেকবারই শর্ট হতে থাকছে এবং এরা কিন্তু ভেতরে যে তোমার জিনগুলো আছে সেটাকে প্রোটেক্ট করছে। আর এই যে প্রত্যেকবার কিছুটা করে শর্ট হচ্ছে, এটাকে কিন্তু এই যে কোষের যে একটা বয়স হচ্ছে, এজিং অফ দ্য সেল, হ্যাঁ এটার সঙ্গে কিন্তু আমরা কোরিলেট করতে পারছি। তার মানে যত আর কি তোমার কোষ বিভাজন হবে, ধরো প্রথম বিভাজনের সময় কোষটির যত বড় টেলোমিয়ার ছিল, 30তম বিভাজনের সময় কিন্তু তার টেলোমিয়ারটি অনেকটাই ছোট হয়ে গেছে, কারণ প্রত্যেক জেনারেশনে some of the portion of the telomeric DNA is getting eaten away. Okay, so this is the way you determine the age of the cell, যে তুমি টেলোমিয়ারের কতটা সাইজ আছে সেইটা দেখে কিন্তু তুমি বয়সটা নির্ধারণ করতে পারছো একটি কোষের, বা কতটা ক্রোমোজোমটা ছোট হয়েছে, শর্টেনিং হয়েছে, সেইটা দেখে কিন্তু তুমি নির্ধারণ করতে পারছো একটি কোষের বয়স, এবং সেটাই নির্ধারণ করছে যে একটি কোষ কতবার বিভাজিত হতে পারে। ওকে, হ্যাঁ কত সার্টেন নাম্বার অফ টাইমস সেটা বিভাজিত হতে পারে। এইবার আমরা একটা অন্য জিনিসে চলে আসি, সেটা হচ্ছে যে তাহলে কি এটার কোনো ব্যবস্থা করার নেই, এন্ডের রেপ্লিকেশন কি হওয়া সম্ভব নয়? ওয়েল, হওয়া সম্ভব। এইটা হয়তো ডাইরেক্টলি তোমাদের কোনো ইয়েতে থাকবে না, মানে হয়তো সিলেবাসের সঙ্গে টেলোমিয়ারের মধ্যে এই জিনিসটা পড়লেও চলে, না পড়লেও চলে, কিন্তু স্টিল আমি তোমাদের একটু পড়াতে চাই। সেটা হচ্ছে টেলোমারেজ বলে একটি উৎসেচক আছে। আমরা বারবারই বলেছি যে টেলোমিয়ারের ল্যাগিং স্ট্র্যান্ডের যে এন্ড পোর্শনটা ডিএনএ, সেটাকে কিন্তু রেপ্লিকেট করা খুব ডিফিকাল্ট, কারণ আমরা প্রাইমারটা বসাবো কোথায়? আমরা যদি ল্যাগিং স্ট্র্যান্ড রেপ্লিকেশন শিখে থাকি, যেটা আমরা অবশ্যই শিখেছি, তোমরা প্রায় 2.5 বছর ধরে পড়ছো মলিকুলার বায়োলজি, তো আমরা তো ক্রোমোজোমের বাইরে গিয়ে প্রাইমারটা বসাতে পারবো না, তাই জন্য কিছুটা পোর্শন আনরেপ্লিকেটেড থাকে অ্যাজ ওভারহ্যাং। সেই সমস্যাটাকে মেটানোর জন্য একটা এনজাইম ব্যবহার করা হয়, সেই এনজাইমটাকে বলা হয় টেলোমারেজ। এইটা একটা আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আবার বলছি, একটা এনজাইম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে টেলোমারেজ, সেটা হচ্ছে একটা আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আমরা দেখবো এটা একটু কিভাবে কাজ করে এই এনজাইমটা। দেখো এইখানে তোমার টেলোমেরিক ডিএনএটা রয়েছে। এই টেলোমেরিক ডিএনএর এই যে রিজিয়নটা রয়েছে, এটা কিন্তু ওভারহ্যাং, মানে এটার
করসপন্ডিং এখানে কিন্তু কোনো স্ট্যান্ড নেই। তাহলে আমি কিভাবে এই রেপ্লিকেশনটা করব? পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে এই যে সবুজ রঙের দেখতে পাচ্ছ এরকম একটা এনজাইম আমি নিলাম, আর এই যে ভেতরের যে ডিএনএ যে সিকোয়েন্সটা তুমি দেখতে পাচ্ছ এটা একটা আরএনএ সিকোয়েন্স। এই আরএনএ সিকোয়েন্সটা কিন্তু টেলোমারেজ এনজাইমের মধ্যেই থাকে, ঠিক আছে? দ্যাটস হোয়াই উই সেড না ইটস আ আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। মানে এই যে আরএনএ সিকোয়েন্সটা আছে, আবার দেখাচ্ছি এই যে কার্সারটা যেটার উপর দিয়ে বোলাচ্ছি, এই যে আরএনএ সিকোয়েন্সটা আছে, this RNA is present within the telomerase enzyme. Now this RNA is complementary to the repetitive sequence of the telomere. What is the repetitive sequence of the telomere? TTAGGG. এটা আমি আগেই বলেছি, TTAGGG. This is the repetitive sequence of the telomere. দেখো এই আরএনএটা কিন্তু সেটা কমপ্লিমেন্টারি। এবার এই এনজাইমের মধ্যে যে আরএনএটা আছে সেটা গিয়ে এই টেলোমেরিক ডিএনএ কে বাইন্ড করছে, এবং যেহেতু এটা একটা ডিএনএ পলিমারেজ এখানে কিন্তু এই ডিএনএ সিনথেসিস করতে পারে। তাহলে কি হচ্ছে দেখো, এই এনজাইমটার সাহায্যে এই যে ওভারহ্যাংটা এটা আরো বড় হতে থাকলো, বড় হতে থাকলো, বড় হতে থাকলো। দেখো প্রথমে ওভারহ্যাংটা এইটুকু ছিল, ভালো করে খেয়াল করো, প্রথমে ওভারহ্যাংটা এইটুকু ছিল, তারপরে এই এনজাইমটা এলো, এটা একটা ডিএনএ পলিমারেজ, এদিকে পলিমারাইজেশন করতে পারে, এবং এর সঙ্গে একটা আরএনএ আছে যেটা এটার সঙ্গে কমপ্লিমেন্টারি ফর্ম করে, যার যেটার পরে যেটাকে টেমপ্লেট হিসেবে নিয়ে এ কিন্তু সিনথেসিস করতে পারবে। তাহলে এর দ্বারা সিনথেসিসের ফলে এই ওভারহ্যাংটা অনেকটা বড় হয়ে গেল, ঠিক আছে? এই ওভারহ্যাংটা অনেকটা বড় হয়ে গেল। এরপরে কি করব, যে এই 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 কাজটা টেলোমারেজ করলো। এইবারে লাস্টে ডিএনএ পলিমারেজ কি করছে, এই ওভারহ্যাংটা যখন অনেকটা বড় হয়ে গেল তখন এটার এগেইনস্টে একটা প্রাইমার বসিয়ে একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট কিন্তু সিনথেসিস করে দিচ্ছে, বা একটা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড কিন্তু সিনথেসিস করে দিচ্ছে। So this telomerase is a means of replication of the end of the DNA. প্রথমে টেলোমারেজ বাড়িয়ে দিল ওভারহ্যাংটাকে বিশাল, এবার ওভারহ্যাংটা যখন অনেক বড় হয়ে গেল তখন কিন্তু এবার প্রাইমার বসার জায়গা হয়ে যাচ্ছে। এই দেখো ওভারহ্যাংটা যখন অনেক বড় হয়ে গেছে এইবার কিন্তু প্রাইমার বসার জায়গা হয়ে গেছে। এইবারে এই প্রাইমারটার এগেইনস্টে কিন্তু এইদিকে ডিএনএ কি হলো, এই প্রাইমারটার এগেইনস্টে কিন্তু এবার এইদিকে ডিএনএ সিনথেসিস হবে। So this is quite possible. So this is a means of replication of the telomeric region using telomerase. প্রশ্নটা হচ্ছে এই টেলোমারেজটা কিন্তু সব জায়গায় থাকে না, সব সেল মানে সব জায়গায় থাকে না বলতে সব সেলে কিন্তু এটা অ্যাক্টিভ থাকে না। কেন না, আমাদের যে সোম্যাটিক সেলগুলো আছে, মানে আমার বডির যে সেল, জনন কোষ নয়, জনন কোষ বাদে বাকি যে বডির সেলগুলো আছে সেই সেলগুলো কিন্তু আমি চাই যে একটা নির্দিষ্ট সময়ের পর মরে যাক, তা না হলে আমার কিন্তু কর্কট রোগ হবে, I will suffer from cancer. So I really want my somatic cells to die after certain point of time. That's why আমি চাইবো না যে আমার সোম্যাটিক সেলের যে টেলোমেয়ারটা আছে সেটা বড় হোক। এইটার উদ্দেশ্যটাই হচ্ছে টেলোমেয়ারটাকে বড় করা। যদিও একটা ওভারহ্যাং থেকে যাচ্ছে কিন্তু স্টিল টেলোমেয়ারটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। এইবার আমি কিন্তু সেই জিনিসটা চাইবো না। এবার নেক্সট যেটা হচ্ছে যে সেইটা যদি আমি না চাই তখন আমি কি করব, যে আমার টেলোমারেজ দরকার নেই, প্রত্যেকবার কিছুটা করে টেলোমিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, কিছুটা করে ক্রোমোজোম ছোট হয়ে যাচ্ছে, ভালো, 50টা জেনারেশনের পর কোষটা মরে যাবে। কিন্তু অনেক সেল আছে যেমনি জনন কোষ মানে স্পার্ম, এগ ইত্যাদি, এগুলোতে বা স্টেম সেলস অ্যাডাল্ট স্টেম সেলস যেগুলো আর কি অবিনশ্বর টাইপের হয়, এই যে স্টেম সেলস কিংবা জনন কোষ যেগুলো ভবিষ্যতেও অনেকবার করে রেপ্লিকেট হওয়ার প্রয়োজন আছে, হ্যাঁ, তো তাদের মধ্যে কিন্তু এই টেলোমারেজ অ্যাক্টিভ থাকে, এইটা দেখার জন্য যে টেলোমেরিক ডিএনএ লেন্থটা যেন শর্ট না হয়। হ্যাঁ, জার্ম সেলস বা অ্যাডাল্ট সেলস যাদের ভবিষ্যতেও অনেক, অ্যাডাল্ট স্টেম সেলস যাদের ভবিষ্যতেও অনেক ডিভিশন হওয়ার কথা আছে, তাদের মধ্যে কিন্তু এই টেলোমারেজটা অ্যাক্টিভ থাকে শুধু এই জিনিসটা দেখার জন্য যে টেলোমেরিক ডিএনএটা যেন কখনোই ছোট না হয়।
এবং এই যে টেলোমারিক ডিএনএ দ্বারা একটা নির্ধারণ করা হচ্ছে যে একটা কোষ কতবার বিভাজন হবে, এটাকে বলা হয় টেলোমারিক ক্লক। তাহলে এই জার্ম সেল যারা ভবিষ্যতে একটা নতুন ভ্রূণ সৃষ্টি করবে কিংবা অ্যাডাল্ট স্টেম সেল, এদের তো একটা নতুন টেলোমারিক ক্লক দরকার, যার জন্য এদের কিন্তু টেলোমারিক ডিএনএটাকে বড় করে দেওয়া হয়। দেখা গেছে যে যে ক্যান্সার সেলের ক্ষেত্রেও কিন্তু এই টেলোমারেজ অ্যাক্টিভ। টেলোমারেজ অ্যাক্টিভ হলে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে সেলের যে নাম্বার অফ ডিভিশনস রেগুলেটেড, সেই রেগুলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। টেলোমারেজ অ্যাক্টিভ হলে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে সেলের যে নাম্বার অফ ডিভিশনসটা রেগুলেটেড, সেই রেগুলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ইন ক্যান্সার সেলস উই কুড সি দ্য টেলোমারেজ ইজ অ্যাক্টিভ, ঠিক আছে। এবং অনেক ক্যান্সার থেরাপি, যেখানে ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে কি ব্যবহার করা হয়, সেখানে এই টেলোমারেজের এগেনস্টে কিছু ড্রাগ ব্যবহার করা হয়। মানে এই টেলোমারেজকে যদি আমি ইনহিবিট করে দিই, তাহলে সেলটা নির্দিষ্ট কিছু ডিভিশনের পর কিন্তু মরে যাবে। তাহলে এই টেলোমারেজ এনজাইমটাকে যদি আমি কোনোভাবে ইনহিবিট করে দিই, তাহলে সেলটা কিন্তু নির্দিষ্ট কিছু ডিভিশনের পর মরে যাবে। যার জন্য in case of cancer therapy we use some drugs to inhibit this telomerase enzyme, and thus the growth of the cancerous tumor কিন্তু potentially stop করা যায়। তোমরা যে ফেয়ারনেস ক্রিম গুলো লাগাও বা অ্যান্টি এজিং ক্রিম লাগাও, অ্যাটলিস্ট আমি আশা করছি যে অনেক মেয়েরাই হয়তো লাগায়, খুব দামি যে অ্যান্টি এজিং ক্রিম থাকে না, সেই অ্যান্টি এজিং ক্রিমে কিন্তু এই ধরনের টেলোমারেজ অ্যাক্টিভেটর দেয়া থাকে। কেন না, টেলোমারেজ যেই অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু কোষের টেলোমারটা বড় হয়ে যাবে এবং কোষের বয়স কমে যাবে। টেলোমারেজ যেই অ্যাক্টিভ হয়ে যাবে তখন টেলোমেরিক ডিএনএটা বড় হয়ে যাবে এবং কোষের বয়স কমে যাবে। যার জন্য অনেক অ্যান্টি এজিং ক্রিম যেটা মেয়েরা লাগাও মুখে, তার মধ্যে কিন্তু এই টেলোমারেজের ইনহিবিটর থাকে। কিন্তু ভেবে দেখো, এই টেলোমারেজের অ্যাক্টিভেটর থাকে, কিন্তু ভেবে দেখো তাহলে এই ধরনের ক্রিম লাগালে যদি কোষের মধ্যে টেলোমারেজ অ্যাক্টিভ হয়ে যায়, হয়তো তোমার এজিংটা কিছুটা কমে গেল, কিন্তু ভবিষ্যতে কিন্তু ক্যান্সার হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। ওকে, এই যে তোমরা ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, এগুলো মাখো, এগুলো কি? এগুলো হচ্ছে যে তোমাদের যে স্কিন আছে তার উপরে মেলানিন, যে মেলানিনের পরতটা পড়তে দেয় না। কিভাবে পড়তে দেয় না? মেলানিন সিনথেসিসের জন্য, মেলানিনের সংশ্লেষের জন্য একটা উৎসেচক খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইরোসিন হাইড্রক্সিলেজ। ও ওই যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিমের মধ্যে বেনজোকুইনন বলে একটি পদার্থ থাকে। এই বেনজোকুইনন হচ্ছে গিয়ে ওই টাইরোসিন হাইড্রক্সিলেজ যে উৎসেচকটি, সেটা ইনহিবিটর। ওকে, যেহেতু টাইরোসিন হাইড্রক্সিলেজে আর ফাংশন করতে পারছে না, ফলে মেলানিন সৃষ্টি হচ্ছে না বা মেলানিনের সংশ্লেষ হচ্ছে না টাইরোসিনের থেকে, ফলে স্কিনের উপর মেলানিনের পরতটা পড়ছে না। But this is a very very bad thing because you are manipulating with a cellular enzyme. তুমি কোষের একটি উৎসেচককে কিন্তু ইনহিবিট করে দিচ্ছ। Okay, and this melanin is very important for our protection from UV radiations of the sun, which eventually leads to skin cancer. So this is all that we have to tell today. এমনিতে জিনিসটা কিছুই না, জাস্ট এন্ড পোর্শন অফ আ ডিএনএ, এটা টিটিএ জিজিজি রিপিট, যেটা 100 বার 1000 বার হয়েছে। এটা কি করছে না, এটা কিছু একটা ওভারহ্যাং সিকোয়েন্স সিঙ্গেল স্ট্র্যান্ডেড দিচ্ছে, যে জায়গাটায় রেপ্লিকেশন সম্ভব নয়, এবং প্রত্যেক জেনারেশনে এটা সাইজ কমছে, কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে বা উইদার্ড অ্যাওয়ে, বাট ইট প্রোটেক্টস দ্য ইন্টারনাল জিন, সেটা কিন্তু ভেতরের জিনকে প্রোটেক্ট করছে। এবারে এইটা এটাও নির্ধারণ করছে যে কতগুলো জেনারেশন একটা কোষ বাঁচতে পারে। তার থেকে বেশি জেনারেশন যদি কোষটা বাঁচে, তখন সে কিন্তু ক্যান্সার সেল হয়ে যাবে। এবং এই পুরো প্রসেসটার পরে, ঠিক আছে, যদি মনে হয় যে না টেলোমেরিক ডিএনএ সাইজ বাড়াতে হবে কিছু কোষের মধ্যে, তাহলে সেই কোষের মধ্যে টেলোমারেজ বলে একটি এনজাইম আছে, যেটি একটি আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, সেটি একটি আরএনএ টেমপ্লেট ব্যবহার করে, which is complementary to the repeats of the telomeric DNA, সে কিন্তু ডিএনএ সিনথেসিস করে দিচ্ছে এবং টেলোমেরিক ডিএনএ সাইজটা বাড়িয়ে দিচ্ছে।
এই টেলোমারেসকে আমরা অ্যাক্টিভ দেখতে পাই যে হচ্ছে জার্ম সেলস, অ্যাডাল্ট স্টেম সেলস এবং কিছু ক্যান্সার সেলসের মধ্যে। ওকে, সো দিস ইজ এন্টায়ার থিং দ্যাট উই হ্যাভ লার্নড টুডে। আমি যেটা বলবো যে অবশ্যই ডাউট থাকবে, তোমাদের দুবার তিনবার ভিডিওটা শুনতে হবে, বাট এখন যদি কারোর কিছু কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো। আর আমি এটা ইয়েও করে দেবো, আমি এই যে টোটাল জিনিসটা এই স্লাইডস গুলো লোড করে দেবো যাতে তোমাদের আর অন্য কিছু করতে না হয়, স্লাইডের থেকে পড়ে নিলেই হবে। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট স্লাইডের থেকে, এবং লেকচারটা কিন্তু 3 বার 4 বার 5 বার করে শুনবে। এনি কোয়েশ্চেন? কারোর কোনো কোয়েশ্চেন আছে? স্যার বলছি যে টেলোমিয়ার যে অঞ্চলটা থাকছে সেখানে তো ডিএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ডে আছে, তো দুটো পুরোটাই না, পুরোটাই না, পুরোটাই না, পুরোটাই না। হ্যাঁ, আমি এটা বলে দিই যে পুরোটাই সিঙ্গেল স্ট্র্যান্ডেড না, একটা সার্টেন রিজিয়ন সিঙ্গেল স্ট্র্যান্ডেড আছে। হ্যাঁ বল। তো দুটো সিস্টার ক্রোমাটিডে টেলোমিয়ারটা যুক্ত হয়ে যেতে পারে না? না দেখো, সিস্টার ক্রোমাটিডে টেলোমিয়ার যুক্ত হয়ে যেতে পারে না এরকম নয়, পারে, বাট জিনিসটা হয় না। ঠিক আছে, আই উইল টেল ইউ ওয়াই। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন যে পারে কি পারে না, তার কারণ ওর কোয়েশ্চেনটা খুব রিলেভেন্ট। কারণ আমরা জানি যে টেলোমারিক ডিএনএ হচ্ছে রিপিটেটিভ ডিএনএ, তাই তো? টেলোমারিক ডিএনএ হচ্ছে রিপিটেটিভ ডিএনএ, যেখানে ওই নির্দিষ্ট টিটিএ জিজিজি এই ফ্র্যাগমেন্টটা কিন্তু রিপিট হচ্ছে। এইবার সেটা এটাও দেখেছি যে ওটা লুপ করছে, মানে এরকম লুপ করে একটা পাঁচের স্ট্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কিন্তু সেটা কি দুটো কি যে সিস্টার ক্রোমাটিডের দুটো টেলোমারিক ডিএনএ সেই দুটো কি যুক্ত হওয়া সম্ভব কি সম্ভব নয়? ওয়েল, ফার্স্ট হচ্ছে যে এখানে সম্ভব কি সম্ভব নয় এর উত্তর থিওরিটিক্যালি সম্ভব। কখনো কি দেখা গেছে? অবভিয়াসলি দেখা গেছে। ঠিক আছে, বিশেষ করে যেখানে হাই নাম্বার অফ মিউটেশনস আছে কিছু ক্যান্সার সেলের ক্যারিওটাইপিং করলে তার মধ্যে এই ধরনের জিনিস কিন্তু দেখা যায় যে দুটো সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড এটা কখনো হবে না। আমি কিন্তু পরিষ্কার বলছি, গেট ইট ভেরি ক্লিয়ার, নন সিস্টার ক্রোমাটিডের ক্ষেত্রে কখনো হবে না। সিস্টার ক্রোমাটিডের ক্ষেত্রে লুপিং হতে পারে, বিশেষ করে ক্যান্সার সেলসের মধ্যে ক্যারিওটাইপিং করে অবশ্যই দেখা গেছে। সমস্যাটা হচ্ছে লুপিং হওয়ার, যার জন্য সাধারণত এটা কখনোই হয় না, কারণ ওই ওভারহ্যাঙ্গে সবসময় সিকোয়েন্সটা থাকে গিয়ে হচ্ছে টিটিএ জিজিজি, এগুলো পরপর পরপর রিপিটেড হচ্ছে। এবার দুটো সিকোয়েন্স যদি সেম হয়, প্রিয়াঙ্কা বোঝো, দুটো সিকোয়েন্স যদি সেম হয় তাহলে তারা কি করে একে অপরের সঙ্গে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করবে? যদি একটা সিকোয়েন্স অন্যটা সিকোয়েন্সের ওভারহ্যাং হতো তাহলে কিন্তু কমপ্লিমেন্টারি বেস পেয়ারিংটা সম্ভব ছিল। বাট ইফ দ্য রিপিটস অফ দ্য ওভারহ্যাং ইজ সেম ইন বোথ দ্য কেসেস, যদি দুটো সিকোয়েন্সই সেম হয়, কমপ্লিমেন্টারি নয়, তাহলে তো তারা সেইভাবে ইয়ে করতে পারবে না। ওকে, ওভারহ্যাং কিন্তু সেইভাবে তৈরি করতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? মানে একটায় যদি টিটিএ জিজিজি থাকতো, অন্যটায় যদি সিসিসি টিএ থাকতো, তাহলে তারা কিন্তু কমপ্লিমেন্টারি তৈরি করতে পারতো। কিন্তু দুটো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ওভারহ্যাংয়েই যদি টিটিএ জিজিজি থাকে তাহলে কিন্তু সেখানে রিপিটটা তৈরি করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু তোমার সিস্টার ক্রোমাটিডস এর মধ্যে থাকবে, বিকজ এসেনশিয়ালি বোথ দ্য ডিএনএস আর সেম। তো এই ডিএনএ এর একটা এন্ডে যদি টিটিএ জিজিজি ওভারহ্যাং থাকে তাহলে ওই ডিএনএটাও তো এটার থেকেই রেপ্লিকেটেড হয়েছে, ওটারও একটা এন্ডে এই টিটিএ জিজিজি ওভারহ্যাংই থাকবে, তো কমপ্লিমেন্টারি হচ্ছে না, যার জন্য আর কি তুমি যেটা বলছো যে এটা বলছে দুটো সিঙ্গেল স্ট্যান্ড ইয়ে তৈরি করছে, সেটা হচ্ছে না, ডাবল স্ট্যান্ড। এনি আদার কোয়েশ্চেন? নো প্রবলেম, তোমরা দেখে নাও ভিডিওটা ভালো করে অ্যান্ড স্টাডি হার্ড ফর ইউর এক্সাম। তো উই উইল, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে অ্যাড্রেস করব। নেক্সট ক্লাসে আমরা নিউক্লিওজোমও করতে পারি বা ভাইরাসও করতে পারি, উইল সি কোনটা করা যায়। বাট হ্যাঁ, আগে এক্সামটা কিন্তু আগের সেমিস্টারের হবে, 4th সেমিস্টারের। তো হোপফুলি 4th সেমিস্টারে ম্যাডামরা পড়িয়ে দিয়েছেন তোমাদের, বা মানালি ম্যাম পড়িয়ে দিয়েছেন, তাহলে সেইটা তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। নভেম্বর থেকে না পরীক্ষা আছে, পড়ে নাও। ওকে, দ্যাটস অল ফর টুডে। আর কিছু পড়ানো হয়নি 4th সেমিস্টার। 4th সেমিস্টার